আসসালামু আলাইকুম। বিশ্বের সবচাইতে বড় বড় যে রাষ্ট্র, সবচাইতে উন্নত যে রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলোতে আত্মহত্যা বা সুইসাইড বৈধ করা আছে। অর্থাৎ আইনগতভাবে যে কোনো মানুষ, এটা তার হিউম্যান রাইটস, এটা তার মানবাধিকার, সে আত্মহত্যা করতে পারে। তাদের একটা দারুণ যুক্তি আছে। সেই যুক্তিটা এরকম যে যমদূত বা মৃত্যুর ফেরেশতা যিনি, অর্থাৎ আজরাইল, এই আজরাইল নাকি তার জীবনের শেষের দিকে যেয়ে নিজেও আত্মহত্যা করবে। এই যুক্তিতে তারা বলে কি, তাহলে আত্মহত্যা করা কেন বৈধ হবে না, কেন তারা আত্মহত্যা করতে পারবে না? এই যুক্তিতে বিশ্বের সমস্ত মানুষ, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোর এই আত্মহত্যা বা সুইসাইডকে বৈধ করা আছে। বেশিরভাগ উন্নত রাষ্ট্র বলতে যা বোঝায়, আমরা যে সমস্ত রাষ্ট্রের পর্যায়ে যেতে নিজেদেরকে খুব উদ্বুদ্ধ করি, এই রকম রাষ্ট্রগুলোতে এই আত্মহত্যা বা সুইসাইড জিনিসটা বৈধ করা আছে। এরকম একটি রাষ্ট্রের কথা আমি আজকে আপনাদের বলি, সেটা হলো ফিনল্যান্ড। এইবার সহ পরপর 5 বার কিন্তু তারা সবচেয়ে সুখী রাষ্ট্র হিসেবে নির্বাচিত হয়েছে ফিনল্যান্ড। ইউরোপের এমন একটা পজিশনে তাদের অবস্থান, সেখানের নেচারটা যদি দেখা যায়, যদি প্রাকৃতিক সৌন্দর্যটা দেখা যায়, পাহাড়, হ্রদ, সাগর, নদী সবকিছু মিলে মনে হবে কি একটা স্বর্গীয় রাষ্ট্র। পরপর এই নিয়ে 5 বার তারা বিশ্বের সবচেয়ে সুখী রাষ্ট্র তারা নির্বাচিত হয়েছে। এই সুখী রাষ্ট্রে আত্মহত্যা বৈধ। এখানে সরকার আত্মহত্যাকে অনুমোদন দিয়ে রাখছে। কত বেশি পরিমাণ মানুষ সেখানে আত্মহত্যা করে। শুধু তাই নয়, ফিনল্যান্ডের পাশে নিকটবর্তী আরেকটা দেশ আছে, সেটি হচ্ছে সুইজারল্যান্ড। এই সুইজারল্যান্ডেও আত্মহত্যা শুধু বৈধ করা নাই, আত্মহত্যা কিভাবে স্মুথলি করা যায়, কিভাবে আত্মহত্যাটাকে খুব সহজে করা যায়, তার একটা প্রশিক্ষণও সেখানে দেওয়ার ব্যবস্থা আছে। একটি সংস্থা আছে যেটাকে বলা হলো সুইসাইড ট্যুরিজম। এটা সুইজারল্যান্ডে আত্মহত্যা প্রশিক্ষণ দেয় তারা, কিভাবে স্মুথলি খুব সহজে মানুষ আত্মহত্যা করতে পারে। এই প্রশিক্ষণটা কিভাবে দেয়? সার্কো নামক একটা কফিন আছে, সেই কফিনের ভেতরে শুয়ে পড়বে, তারপরে একেবারে 1.5 থেকে 2 মিনিটের ভেতরে লোকটা নাই, তার মানে আর নড়বে না, শেষ। এই পর্যন্ত প্রায় 12,000-এর উপরে মানুষ এই সুইসাইড ট্যুরিজমে আত্মহত্যার প্রশিক্ষণ দিতে গেছে। একবার যে ব্যক্তি প্রশিক্ষণ দিতে গেছে, তাকে দ্বিতীয়বার প্রশিক্ষণ দিতে হয় নাই, প্রথমবারে সে সাকসেসফুল হয়েছে। এর নিয়ম হচ্ছে, কোন ব্যক্তি যখন আত্মহত্যা করবে তখন সে $200 দিয়ে সুইসাইড ট্যুরিজমের সদস্য হবে। $200 সদস্য ফি দিয়ে যখন সে ভর্তি হবে, তখন সে ডিসিশন নেবে যে কবে সে আত্মহত্যা করবে। যেদিন সে ফাইনালি আত্মহত্যা করার ডিসিশন নেবে, সেদিন সে $7,000 পকেটে নিয়ে সুইসাইড ট্যুরিজমে যাওয়ার পরে সার্কো নামক কফিনে সে শুয়ে পড়বে, তারপরে তার মৃত্যু কার্যকর হয়ে যাবে, $7,000 জমা হয়ে যাবে ফান্ডে। এই হলো উন্নত রাষ্ট্র বলতে। আমরা যে রাষ্ট্রগুলোর নাগরিক হওয়ার জন্য নিজেরা আকাঙ্ক্ষিত হই, সেই সমস্ত রাষ্ট্রের নাগরিকদের সুযোগ সুবিধাগুলো এই রকম। এখন যে দেশগুলোতে আত্মহত্যার র্যাঙ্কিং এর দিক থেকে সবচেয়ে উপরে, 10টা রাষ্ট্রের লিস্ট একটু পড়ে শোনাই। গিয়ানা, এখানে আত্মহত্যার যে পার্সেন্টেজ সেটা হলো 44.2। অর্থাৎ 100 জন মানুষ যদি মারা যায়, তাহলে 44.2 জন মানুষই আত্মহত্যায় মারা যায় এই রাষ্ট্রে। দ্বিতীয় নম্বরে আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার যে পার্সেন্টেজ সেটা হলো 28.9। অর্থাৎ 100 জন মানুষ যদি মারা যায়, তাহলে 28.9 জন মানুষই আত্মহত্যা করে মরেছে। এরপরে আছে হলো শ্রীলঙ্কা, 28.8। এরপরে আছে লিথুনিয়া, 28.2। সুরিনাম, 27.8। মোজাম্বিক, 27.4। নেপাল, 24.9। তানজানিয়া, 24.9। কাজাকিস্তান, 23.8। বুরুন্ডি, 23.1। তার মানে বিশ্বের সবচেয়ে উঁচু লেভেলের আত্মহত্যা যে রাষ্ট্রগুলোতে হয়, এই রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র হিসেবেই চিহ্নিত অধিকাংশ। কিন্তু সংখ্যার বিবেচনায় আমাদের এশিয়া মহাদেশের 2টি রাষ্ট্র সব থেকে বেশি আত্মহত্যা প্রবণ রাষ্ট্র। 1 নম্বরে আছে চীন এবং 2 নম্বরে আমাদের প্রতিবেশী ভারত। লোক সংখ্যা সব থেকে বেশি, এই কারণে চীনে আত্মহত্যা যে পরিমাণ মানুষ করে, সেই সংখ্যাটাও সবচেয়ে বেশি। চীনের পরেই জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে ভারতেই হলো সবচেয়ে বেশি জনসংখ্যা। এই কারণে আত্মহত্যার প্রবণতা চীনের পরে ভারতেই সব থেকে বেশি, কিন্তু পার্সেন্টেজের দিক দিয়ে তারা আবার পেছনে আছে। বাংলাদেশে পরিসংখ্যান যেটা, সেটা কম দেখানো হয়, সেই কম পরিসংখ্যানটাও 15,000-এর মতো। অর্থাৎ প্রত্যেক বছর এখানে 15,000 মানুষ আত্মহত্যা করে, 15,000 প্লাস। বাংলাদেশে সব থেকে বেশি আত্মহত্যা করে যে জেলায়, সেটা হলো কুষ্টিয়া জেলার প্রতিবেশী একটি জেলা ঝিনাইদহ। ঝিনাইদহ জেলার একটি উপজেলা, সেটা শৈলকুপা। এটা হলো বাংলাদেশের সবচাইতে বেশি আত্মহত্যা প্রবণ উপজেলা। তাহলে আমরা আসলে নিজেরাও আত্মহত্যার বাইরে নাই, কিন্তু আমাদের ধর্ম এবং রাষ্ট্র কোনোটাই কিন্তু আত্মহত্যা এলাও করে না। কিন্তু সবচাইতে উন্নত রাষ্ট্র, সবচেয়ে সুখী রাষ্ট্র হিসেবে যারা নিজেদেরকে দাবি করে এবং র্যাঙ্কিং এ যারা সুখী রাষ্ট্রের একেবারে টপে আছে, সেই সমস্ত রাষ্ট্রে সুখের অবস্থাটা এমন যে সেখানে আত্মহত্যাটাকে বৈধ করে দিতে হয়। কত ভয়ঙ্কর বিষয়। আর সুখী রাষ্ট্রের তালিকায় 2024 সালে সবচেয়ে নিচের দিকে যেটা আছে, অর্থাৎ সবচেয়ে অসুখী রাষ্ট্র যেটা, সেটা হলো আফগানিস্তান। বহু বছর ধরে এই রাষ্ট্রটি যুদ্ধ বিধ্বস্তই ছিল। ব্রিটিশরা
এই রাষ্ট্রকে শাসন করেছে বহু বছর। তারপরে চলে যাওয়ার পরে রাশিয়া এই রাষ্ট্রটিকে যুদ্ধ চাপিয়ে দিয়ে রেখেছিল বহু বছর। এরপরে রাশিয়া চলে গেল, এরপরে আসলো আমেরিকা। এই যে তিনটি পরাশক্তি, মরুভূমি প্রবণ একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে তেমন একটা ফসল আবাদ হয় না, মরুভূমি এলাকা, সেই রাষ্ট্রটাকে তিনটি পরাশক্তি বহু বছর ধরে তারা সেখানে যুদ্ধ চাপিয়ে রেখেছিল। সেই রাষ্ট্রটা তো বিশ্বের সবচেয়ে অসুখী রাষ্ট্র হবে, এটা স্বাভাবিক। কিন্তু এই রাষ্ট্রের একজন যোদ্ধাকে কিছুদিন আগে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, বহু বছর ধরে আপনারা যুদ্ধে আক্রান্ত ছিলেন, আপনার দেশ এখন স্বাধীন হয়েছে, এই স্বাধীন রাষ্ট্রে আপনার অনুভূতি কি, আপনার এখন কেমন লাগছে? তারপরে সুখের তালিকায় আপনারা সবার তলানিতে আছেন, সবচেয়ে অসুখী রাষ্ট্রের নাগরিক আপনি, তো আপনার অনুভূতি কি? অনুভূতি জিজ্ঞেস করা হয়েছে। সেই লোকটা স্বাধীন মাটির দিকে তাকিয়ে বলেছে, গত 50 বছরের ভেতরে আমার পরিবারে 22 জন মানুষ শাহাদত বরণ করেছে। মানে দেশকে স্বাধীন করার জন্য 22 জন মানুষ একটি পরিবার থেকে শাহাদত বরণ করেছে। তারপরে দেশ স্বাধীন হয়েছে, সবচেয়ে অসুখী রাষ্ট্রের তালিকায় নাম উঠেছে, এতে তার দুঃখ নাই। সে আলহামদুলিল্লাহ বলে বলছে, আমি খুব সুখ অনুভব করছি যে আমি স্বাধীন মাটিতে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আফগানিস্তান সবচেয়ে অসুখী রাষ্ট্র, সবচেয়ে অসুখী রাষ্ট্রের যুদ্ধ বিধ্বস্ত একজন যোদ্ধা, যার পরিবারে 22 জন মানুষ শাহাদত বরণ করেছে, এই মানুষটি সবচেয়ে অসুখী নাকি সুখী? আমার তো মনে হয় যে মানুষটা এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারে, হোক তালিকার দিক থেকে সবচেয়ে অসুখী রাষ্ট্রের তালিকায় আফগানিস্তান থাক, কিন্তু তারা তো আলহামদুলিল্লাহ বলতে পারে। একজন মানুষ কখন শুকরিয়া আদায় করতে পারে? সেখানে তো আত্মহত্যার পরিমাণের দিক কথা যদি বলা যায়, তাহলে আফগানিস্তানের সব থেকে কম আত্মহত্যা হয়। সেখানকার মানুষ আত্মহত্যা করতে চায় না, সেখানে ধর্মেও অনুমোদন দেওয়া নাই, রাষ্ট্রেও অনুমোদন দিতে হয় না। এটা হলো যুদ্ধ বিধ্বস্ত সবচেয়ে অসুখী রাষ্ট্রের একজন যোদ্ধার কথা বললাম। বাংলাদেশ সুখের তালিকায় 129তম সুখী রাষ্ট্র। তার মানে সুখ এখানে নাই বললেই চলে, যদি রাষ্ট্রীয়ভাবে হিসাব করা হয়, যদি পরিসংখ্যানগতভাবে হিসাব করা হয়, তাহলে এখানে কোনো সুখ নাই। এই রাষ্ট্রের আত্মহত্যার প্রবণতা বা পরিমাণ বা সংখ্যা বা পরিসংখ্যান কোনোটাই কিন্তু উঁচু লেভেলের নয়। অর্থাৎ এখানকার মানুষ খুব কমই আত্মহত্যা প্রবণ, খুব কম মানুষ এখানে আত্মহত্যা করে। এখানকার মানুষ সারাদিন খাটুনি করছে, পরিশ্রম করছে, হাড় ভাঙা, তারপরে সন্ধ্যায় স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে সে ঠিকই হয়তো সবজি দিয়ে আহার করছে, কিছু পান্তা ভাত খাচ্ছে, কিছু একটা সে খেয়ে অথবা 2 গ্লাস পানি খেয়ে সে কিন্তু দিব্যি সুখের একটা নিদ্রায় চলে যাচ্ছে। এটা হলো 129 নাম্বার সুখী রাষ্ট্রের সাধারণ মানুষের জীবনযাপন। তাহলে আমরা কি প্রকৃত সুখী, নাকি যে মানুষটা সার্কো নামক কফিনে শোয়ার জন্য, নিজে আত্মহত্যা করার জন্য $200 দিয়ে সদস্য হয়েছে, তারপরে চূড়ান্ত ভাবে যেদিন সে আত্মহত্যা করবে সেদিন $7,000 পকেটে নিয়ে, যেখানে সার্কো নামক কফিন তার জন্য রেডি করা আছে, গুটি গুটি পায়ে সেই লোকটা সেখানে হেঁটে চলে যাচ্ছে? ওইটা সবচেয়ে সুখী রাষ্ট্র, নাকি আমরাই সবচেয়ে সুখী রাষ্ট্র, নাকি আফগানিস্তান? কোনটা? আমার তো মনে হয় সুখের অনেক রকমের সংজ্ঞায়িত করা যেতে পারে, অনেক দিক দিয়ে সংজ্ঞায়িত করা যেতে পারে। আমার মনে হয় নতুন নতুন অনেক দালান কোঠা, আকাশ ছোঁয়া বিল্ডিং, আর অনেক টাকা পয়সার মালিক, অনেক রকমের সুখ শান্তি আছে বলেই সে সুখী হবে, এই কথাটা পুরাপুরি সত্য নয়। সবাইকে অনেক ধন্যবাদ।